আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আজকে আমরা আরেকটি টপিকস নিয়ে পড়ব। এসএসসি রসায়নে আমরা অষ্টম অধ্যায়টা এতদিন পড়ছিলাম, তো আমরা ওই অংশটাতেই আমরা আরেকটা টপিকস নিয়ে আজকে আলোচনা করব। আজকে আমরা মেইনলি পড়ব অষ্টম অধ্যায় রসায়ন শক্তি। এই অংশে আমরা আজকে পড়ব হচ্ছে গ্যালভানিক কোষটাকে নিয়ে। আমরা জানি সবাই, এটা অলরেডি পড়েছি যেহেতু এটা জানি যে তড়িৎ রাসায়নিক কোষ এটা দুই ধরনের হয়। একটি হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষ, আরেকটি হচ্ছে গ্যালভানিক কোষ। তাহলে আজকে আমরা গ্যালভানিক কোষটা নিয়ে পড়বো। আমি তড়িৎ বিশ্লেষ্য কোষ সম্পর্কে অলরেডি অনেকগুলো ক্লাস নিয়েছি এবং এগুলোর ভিডিও সবগুলো আছে, তোমরা চাইলে দেখতে পারো। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দিব, তোমরা এখান থেকে এটা অবশ্যই দেখে নিবা। তাহলে আজকে আমরা পড়বো হচ্ছে গ্যালভানিক কোষ। তাহলে আমরা একটু গ্যালভানিক কোষ সম্পর্কে ছোট্ট একটা আইডিয়া দিয়ে নিই। সেটি হচ্ছে কি, যে গ্যালভানিক কোষ আসল ব্যাপারটা কি। গ্যালভানিক কোষ হচ্ছে এমন এক ধরনের তড়িৎ রাসায়নিক কোষ যা বিদ্যুৎ শক্তি উৎপন্ন করে। বিদ্যুৎ শক্তিটাকে উৎপন্ন করে কিভাবে উৎপন্ন করে? কোনো পদার্থের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে, রাসায়নিক বিক্রিয়া, একাধিক পদার্থের মধ্যে রাসায়নিক বিক্রিয়া অর্থাৎ কেমিক্যাল রিঅ্যাকশন ঘটিয়ে যদি বিদ্যুৎ শক্তি তৈরি করা হয়, অর্থাৎ রাসায়নিক শক্তি থেকে পাচ্ছি বিদ্যুৎ শক্তি, যদি এই ঘটনাটা ঘটে তাহলে সেটিকে বলা হবে গ্যালভানিক কোষ। তাহলে গ্যালভানিক কোষ হচ্ছে আসলে এমন একটা সিস্টেম বা এমন একটা যন্ত্র যার সাহায্যে আমরা কি করব, রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে বিদ্যুৎ শক্তি তৈরি করব। তাহলে আমরা এখন অসংখ্য রকমের গ্যালভানিক কোষ দেখতে পাই। তার মধ্যে আমরা একটা বিশেষ রকমের গ্যালভানিক কোষ দেখব যার নাম হচ্ছে ড্যানিয়েল সেল, মানে ড্যানিয়েল কোষ। এটি হচ্ছে জন ফ্রেডরিক ড্যানিয়েল 1836 সালে এটা ইনভেন্ট করেন, তো তার নাম থেকে এটাকে আসলে বলা হয় ড্যানিয়েল সেল। তাহলে আজকে আমরা এখন ড্যানিয়েল সেল সম্পর্কে দেখব। তাহলে প্রথমত আসি, এই অংশের আমরা প্রথমে দেখব এটার গঠন, এখানে কি কি জিনিস লাগবে সেটা আমরা দেখব। ড্যানিয়েল সেল তৈরি করতে গেলে আমাদের প্রথমেই লাগবে হচ্ছে একটি লবণ সেতু, দুইটি কাঁচপাত্র, দুইটি তড়িৎদ্বার। আমি সবগুলো সম্পর্কে একটু আলাদা আলাদা করে বলে দিচ্ছি। আমাদের দুইটি কাঁচ এর তৈরি বা চীনামাটির তৈরি পাত্র নিতে হবে, যেই পাত্রের মধ্যে দুইটি দ্রবণ থাকবে। একটি হচ্ছে জিঙ্ক সালফেটের দ্রবণ থাকবে আর একটি হচ্ছে কপার সালফেটের দ্রবণ থাকবে। আমরা যদি জিঙ্ক সালফেটের দ্রবণ নেই তাহলে ওই পাত্রে আমরা যে তড়িৎদ্বারটি দিব সেই তড়িৎদ্বারটি হবে জিঙ্ক ডটের তৈরি, অর্থাৎ জিঙ্ক সালফেটের দ্রবণ হলে জিঙ্ক তড়িৎদ্বার দিতে হয়। কপার সালফেট দ্রবণ যেই পাত্রে নিব সেই পাত্রে যে তড়িৎদ্বারটা দিব সেটি হবে কপার এর তৈরি, অর্থাৎ কপার দণ্ডের তৈরি হবে সেই তড়িৎদ্বারটি। এবার এই দুইটা পাত্রের মধ্যে একটা সংযোগ তৈরি করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের ইউ আকৃতির একটি কাঁচনলকে এটাকে উল্টো করে দিতে হবে এবং এই কাঁচনলের মধ্যে কি থাকবে, এই কাঁচনলের মধ্যে যে কোনো লবণ থাকবে। এই লবণটা হবে একটা সম্পৃক্ত দ্রবণ, অর্থাৎ লবণের সম্পৃক্ত দ্রবণ এই কাঁচনলের মধ্যে দিতে হবে এবং কাঁচনলের এই দুই পাশ বা দুই মুখ এটাকে কি করতে হবে, এটাকে তুলা দ্বারা বন্ধ করে দিতে হবে। এই দুই মুখ থাকবে তুলা দ্বারা বন্ধ করা এবং এই দুইটি মুখ এই দুইটি পাত্রের দ্রবণের মধ্যে যেন নিমজ্জিত থাকে, মানে ডুবন্ত অবস্থায় থাকে, সেটাকে অবশ্যই নিশ্চিত করতে হবে। এটার মধ্যেও ডুবন্ত অবস্থায় থাকবে আর একইভাবে এটার মধ্যেও কিন্তু ডুবন্ত অবস্থায় থাকবে। এবার এই দুইটি তড়িৎদ্বারকে দুইটি তারের সাহায্যে যুক্ত করতে হবে এবং এই দুইটি তড়িৎদ্বারকে দুইটি পরিবাহী তার দ্বারা যখন যুক্ত করব সেই যুক্ত স্থানে একটি বিদ্যুৎ এর যে কোনো ধরনের ইলেকট্রনিক্স যন্ত্র আমরা যুক্ত করতে পারি। আমরা এখানে একটা বাল্ব যুক্ত করলাম। কেন বাল্ব যুক্ত করব? কারণ এই বাল্বটা যখন জ্বলবে আমরা তখনই বুঝবো যে বিদ্যুৎ তৈরি হচ্ছে, কারণ আমরা কিন্তু এখানে কোনো আলাদা করে বিদ্যুৎ এর উৎস দেইনি, অর্থাৎ বিদ্যুৎ এখানে আমরা আলাদাভাবে দেইনি, এখানে বিদ্যুৎটা আসলে কি হবে, প্রডিউস হবে। এখন আমরা দেখব এটাতে কাজ কি ঘটে। প্রথমে এই প্রথম পাত্রের যে কাজ আমরা সেই কাজটি দেখব। জিঙ্ক সালফেট দ্রবণ যেহেতু, তাহলে এখানে জিঙ্ক সালফেটটা কিন্তু দুইটা আয়ন আকারে আছে, একটি হচ্ছে জিঙ্ক 2+ আয়ন আর একটি হচ্ছে সালফেট আয়ন। একইভাবে কপার সালফেট দ্রবণে কি থাকবে, কপার আয়ন আর হচ্ছে সালফেট আয়ন। তাহলে এই জিঙ্ক সালফেট দ্রবণে যে তড়িৎদ্বারটি আছে সেই তড়িৎদ্বারটি হচ্ছে জিঙ্কের তৈরি। প্রথমে কি ঘটবে, এই জিঙ্ক তড়িৎদ্বারটি ভেঙে যাবে। জিঙ্ক তড়িৎদ্বারটি হচ্ছে এখানে কঠিন অবস্থায় আছে, তাহলে সলিড এস। এই তড়িৎদ্বারটি কি করবে, দুইটি ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ আয়নে পরিণত হবে, অর্থাৎ এটি কি করবে, ইলেকট্রন ত্যাগ করবে দুইটি এবং সে পরিণত হবে
জিঙ্ক 2+ আয়নে। আমরা এই বিক্রিয়াটাকে এভাবেও লিখতে পারি, জিঙ্ক যেটি ভেঙে তৈরি হচ্ছে জিঙ্ক 2+ আয়ন এবং হচ্ছে দুইটি ইলেকট্রন তৈরি হচ্ছে। এখন এই যে অংশ এখানে কি ঘটলো, এখানে হচ্ছে ইলেকট্রনের ত্যাগ ঘটলো, ইলেকট্রন ত্যাগ। তাহলে এটা কোন ধরনের বিক্রিয়া? এটা হচ্ছে জারণ বিক্রিয়া। এখানে কি ঘটে? এখানে হচ্ছে জারণ বিক্রিয়া ঘটে। আর যেখানে জারণ বিক্রিয়া ঘটে আমরা সাধারণত সেই তড়িৎদ্বারটাকে কি বলি? অ্যানোড বলি। তাহলে এটি হচ্ছে কি তড়িৎদ্বার? এই জিঙ্কের তড়িৎদ্বারটি হবে হচ্ছে অ্যানোড। এখন এই তড়িৎদ্বারটা ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হচ্ছে। যতবার এখান থেকে জিঙ্ক ভেঙে জিঙ্ক আয়ন হবে ততবারই কিন্তু ক্ষয়প্রাপ্ত হবে। আমরা ভেঙে দুটি জিনিস পেলাম, একটা হচ্ছে জিঙ্ক আয়ন আর একটা হচ্ছে ইলেকট্রন। জিঙ্ক আয়নটা কোথায় গেল? এটা গেল হচ্ছে এই দ্রবণে। আর এই যে ইলেকট্রনটা সেটা হচ্ছে এই পরিবাহী তার দ্বারা প্রবাহিত হবে, পরিবাহিত হয়ে এটা কোথায় যাবে? এটা পরিবাহিত হয়ে এই বাল্বের মধ্যে দিয়ে যাবে এবং বাল্বের মধ্যে দিয়ে গিয়ে সে কোথায় পৌঁছাবে? সে আমাদের এই ক্যাথোডে পৌঁছাবে। এবার এই যে দ্বিতীয় পাত্র, এখানে কি ঘটবে? এখানে দুইটি আয়ন আছে, কপার আয়ন আর হচ্ছে সালফেট আয়ন। এখানে যে কপার আয়নটি আছে সেই কপার আয়নটি এবার তড়িৎদ্বারে যাবে, কপার আয়ন তড়িৎদ্বারে যাবে এবং এটা যাওয়ার ফলে কি হবে? এই কপার যে আয়নটা আছে সেই কপার আয়ন এই তড়িৎদ্বার থেকে ওই ইলেকট্রনটা গ্রহণ করবে। অর্থাৎ বিক্রিয়াটি এইভাবে ঘটবে, কপার যে আয়নটা আছে সে এখানে কি করবে? দুইটি ইলেকট্রন গ্রহণ করবে এবং যার ফলে সে কপারে পরিণত হবে। সেই কপার যে সলিড কপার সেই কপারে সে পরিণত হবে। যেহেতু এখানে ইলেকট্রনটা গ্রহণ হলো তাহলে এটা কোন ধরনের বিক্রিয়া? এটা হচ্ছে বিজারণ বিক্রিয়া। আর বিজারণ বিক্রিয়াটা কোথায় ঘটে? এটা ঘটে হচ্ছে ক্যাথোডে ঘটে। তাহলে এই বিক্রিয়াটা ঘটতেছে কোথায়? ক্যাথোডে। এটা ক্যাথোডের বিক্রিয়া, এটা হচ্ছে অ্যানোডের বিক্রিয়া। এখন এইখানে পর্যায়ক্রমে যদি এইভাবে কাজটা চলতেই থাকে তাহলে একটা সময় কি হবে? এই তড়িৎদ্বার থেকে প্রচুর পরিমাণের জিঙ্ক কিন্তু ভেঙে জিঙ্ক আয়ন আকারে নিচে জমা হবে। তাহলে একটা সময় এখানে কিন্তু অনেক বেশি পরিমাণে ধনাত্মক আয়ন বেড়ে যাবে, অর্থাৎ জিঙ্ক আয়নটা বেড়ে যাচ্ছে। তাহলে এখানে কিন্তু ক্যাটনের পরিমাণটা ধীরে ধীরে অনেক বেশি হয়ে যাবে। আর এখানে কি হচ্ছে? কপার আয়নটা যখন তড়িৎদ্বারে যাচ্ছে তাহলে এখানে এই দ্রবণে কিন্তু ধনাত্মক আয়নের পরিমাণটা কমে যাচ্ছে। তার ফলে কি হচ্ছে? তার ফলে এখানে কিন্তু ঋণাত্মক আয়নের পরিমাণটা বেড়ে যাচ্ছে অনুপাতে, অর্থাৎ এখানে কিন্তু অ্যানন বেড়ে যাচ্ছে। তাহলে একটা পাত্রে যখন দুইটা পাত্রের মধ্যে যদি এই যে আয়নের অনুপাতটা সমান না থাকে তাহলে সঠিকভাবে কি হয় না? ইলেকট্রন প্রবাহিত হয় না, অর্থাৎ বিদ্যুৎ প্রবাহিত হয় না। তাহলে এখানে যদি অনেক বেশি ধনাত্মক আয়ন হয়ে যায় আর এখানে যদি অনেক বেশি ঋণাত্মক আয়ন হয়ে যায় তাহলে এখানে ইলেকট্রনের প্রবাহের হারটা কমে যাবে। তাই এই স্থানে ধনাত্মক এবং ঋণাত্মক আয়নের পরিমাণটা অনুপাতে সমান রাখতে হয় এবং এই স্থানেও ধনাত্মক ঋণাত্মক আয়নের পরিমাণের অনুপাতটা সমান রাখতে হয়। এই জন্য আমাদেরকে এই ইউ আকৃতির কাচ নলটাকে ইউজ করা হয়, কারণ এটার দ্বারা যেমন ভাবে বিদ্যুৎ প্রবাহিত হবে, একটা সংযোগ তৈরি হবে, তেমনি ভাবে এইটা দ্বারাও কিন্তু দুই পাশের আয়নটাও ঠিক থাকবে। কিভাবে? যখন এইখানে ধনাত্মক আয়ন এর পরিমাণ বেড়ে যাবে তখন এই লবণ সেতু থেকে থাকা যে লবণ সেখানে লবণের যে ঋণাত্মক আয়নটা আছে ক্লোরিন মাইনাস আয়নটা, সেই আয়নটা কি হবে? সেই আয়নটা দ্রবণে চলে আসবে। এখানে যখনই জিঙ্ক দণ্ড ভেঙে ক্যাটায়ন বাড়বে তখনই এই লবণ সেতু থেকে ঋণাত্মক আয়ন এসে এখানে ক্যাটায়ন অ্যানায়নের অনুপাতটা সমান রাখবে। আবার একইভাবে এখানে যখন কপার আয়নটা যখন কঠিন কপারে পরিণত হবে তখন এখানে ঋণাত্মক আয়নের পরিমাণটা বেড়ে গেল। তাহলে এই ঋণাত্মক আয়নের পরিমাণটা যাতে স্বাভাবিক থাকে, যেন ক্যাটায়ন অ্যানায়ন স্বাভাবিক থাকে, এই জন্য আবার কি হবে? এই লবণ সেতু থেকে যে পজিটিভ যে আয়নটা আছে সেটি আবার এই দ্রবণে আসবে। এর ফলে এই দ্রবণেও কি হবে? ধনাত্মক ঋণাত্মক আধানের পরিমাণটা মানে আয়নের পরিমাণটা সেম থাকবে। তাহলে আমরা যদি একটু খেয়াল করে দেখব এই অংশে কি হচ্ছে? ইলেকট্রন প্রবাহিত হচ্ছে পরিবাহীর মধ্যে দিয়ে। তাহলে এইটুকুতে কি ধরনের পরিবহন ঘটছে? এটা আসলে ইলেকট্রনীয় পরিবাহী বা ধাতব পরিবাহীর ক্ষেত্রে যা ঘটে ঠিক সেই টাইপের কাজটা করছে। আর এইখানে কি হচ্ছে? তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী ঘটনাটা ঘটছে, অর্থাৎ এইটুকু অংশে পরিবহনটা হচ্ছে কিসের সাহায্যে? বিদ্যুৎ তড়িৎ বিশ্লেষের সাহায্যে। তাহলে এই অংশে ইলেকট্রন প্রবাহিত হলো, এই হওয়ার ফলে এখানে যে বাল্বটি আছে সেই বাল্বটি জ্বলে উঠবে। কেন জ্বলে উঠবে? কারণ ইলেকট্রনের প্রবাহ বা স্রোতকে কিন্তু বলা হয় বিদ্যুৎ প্রবাহ। যেহেতু এখান দিয়ে ইলেকট্রন প্রবাহিত হচ্ছে তার মানে এই বাল্বটি এখন জ্বলবে। কেন? কারণ এখানে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। এইভাবেই কি হয়? যতক্ষণ পর্যন্ত এখানে জিঙ্ক সালফেটের দ্রবণ থাকবে, এখানে কপার সালফেটের দ্রবণ থাকবে,
এবং এই তড়িৎদ্বারগুলো থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু বিদ্যুৎ উৎপন্ন হতেই থাকবে, কন্টিনিউ বিদ্যুৎ আমরা পেতেই থাকবো। যখন এই অ্যানোড ক্ষয় হয়ে যাবে, অ্যানোড একেবারেই নেই, তখন বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে যাবে, বিদ্যুৎ তৈরি হবে না। আবার যদি এখানে এই দ্রবণগুলো শেষ হয়ে যায় তাহলেও বিদ্যুৎ প্রবাহিত হবে না। তার মানে যদি আমরা সবসময় এখানে দ্রবণ এবং এই তড়িৎদ্বারগুলো রাখতে পারি এবং তার সাথে আমরা যদি এখানে লবণ সেতুটাকে রাখতে পারি, তাহলে কি হবে, আমরা নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎটা পাবো। এই কারণে কি হয়, ব্যাটারিতে একসময় কিন্তু বিদ্যুৎটা ফুরিয়ে যাবে, শেষ হয়ে যায়। কেন? কারণ ব্যাটারির মধ্যে থাকা এই জিঙ্ক সালফেট, কপার সালফেট, এই যে দ্রবণের পরিমাণটা, এটা কিন্তু একসময় শেষ হয়ে যায়। এর ফলে আসলে ব্যাটারিটা একটা নির্দিষ্ট পরিমাণে বিদ্যুৎ দিতে পারে, তারপর কিন্তু বিদ্যুৎটা আর থাকে না। এখন অনেকে আমাকে প্রশ্ন করছে, সেটা হচ্ছে যে এখানে জিঙ্কটাই কেন ভাঙলো, এখানে জিঙ্ক তড়িৎদ্বার ভাঙলো, কপার তড়িৎদ্বার গড়লো, তৈরি হলো কেন? এখানে কপার ভাঙতে পারতো না, এখানে জিঙ্ক গড়তে পারতো না। আচ্ছা, এটার উত্তরটা হচ্ছে জিঙ্ক এবং কপার এই দুটি তড়িৎদ্বারের সক্রিয়তার ক্রম। আমি যদি দেখি জিঙ্ক এবং কপার এদের সক্রিয়তার ক্রমে কপার নিচে আছে, তাহলে আমরা অলরেডি পড়েছি সক্রিয়তার ক্রমে যে নিচে থাকে সে তড়িৎদ্বারের দিকে যায়। তাহলে জিঙ্ক এবং কপারের মধ্যে সক্রিয়তার ক্রমে নিচে কে আছে? কপার আছে। তাহলে তড়িৎদ্বারে কে যাবে? কপার যাবে। যদি এখানে অন্য কোনো পদার্থ নেওয়া হয় তাহলে সেক্ষেত্রেও খেয়াল করতে হবে যে কোন পদার্থটি সক্রিয়তার ক্রমে নিচে আছে। যেটি নিচে থাকবে সেটি তড়িৎদ্বারে যাবে, আর যেটি উপরে থাকবে সেটি তড়িৎদ্বার থেকে ভেঙে দ্রবণে আসবে। এই ছিল ড্যানিয়েলসের সম্পর্কিত বেসিক তথ্য। আশা করি বুঝতে পারছো। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি বোঝানোর জন্য। এরপর যদি তোমাদের কোনো অসুবিধা থাকে তোমরা আমাকে কমেন্ট করো, আমি ইনশাআল্লাহ তোমাদের অ্যান্সারগুলো দিয়ে দিব। তাহলে আপাতত সবাই ভালো থাকো, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।